আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি কিশোর গল্প সমগ্রতে। আজ তোমাদের জন্য রয়েছে রকিব হাসানের ৩ গোয়েন্দা সিরিজের গল্প ৩ গোয়েন্দা পঞ্চম পর্ব। ঘুরে ঘুরে নেমে গেছে সরু সিঁড়ি। আগে নেমে চলল মুছা, তাকে অনুসরণ করল রবিন। শেষ হলো সিঁড়ি, ম্লান আলোয় দেখল ছোট্ট একটা ঘরে এসে দাঁড়িয়েছে ওরা। দুদিকে দুটো দরজা। বেরোবে কোন দরজা দিয়ে? সিদ্ধান্ত নিয়ে একটা দরজার দিকে পা বাড়ালো রবিন। সঙ্গে সঙ্গে তার বাহু খামচে ধরল মুছা। শুনছো? শুনতে পাচ্ছ? কান পাতল রবিন। সেও শুনতে পেল বাজনা, মৃদু কাপা কাপা বহু দূর থেকে আসছে যেন। প্রজেকশন রুমের ভাঙা অর্গান পাইপ পাচ্ছে। অস্বস্তি বোধ করতে লাগলো রবিন হঠাৎ করেই। ওদিক থেকে আসছে, আঙুল তুলে একটা দরজা দেখিয়ে বলল মুছা। তাহলে চলো ওদিকে যাই। উল্টো দিকের আরেকটা দরজা দেখালো রবিন। না, ওটা দিয়েই যাওয়া উচিত। আগের দরজাটা আবার দেখালো মুছা। নিশ্চয়ই প্রজেকশন রুমে ঢুকবো গিয়ে। ঘরটা চেনা, অচেনা কোনো ঘরে ঢুকতে আর রাজি নই আমি। এখন তো নয়ই। দরজা খুলল মুছা। অন্ধকার একটা ঘরে ঢুকলো দুজনে। ম্লান আলোয় পথ দেখে এগিয়ে চলল। বাড়ছে বাজনার শব্দ। এখনো অনেক দূরে মনে হচ্ছে। তীক্ষ্ণ ক্যাচ কোচ আর চাপা চিৎকার কেমন ভুতুড়ে করে তুলছে অর্গ্যানের বাজনাকে। এগিয়ে চলছে দুজনেই, সামনে মুছা, তার ঠিক পেছনেই রবিন। যতই এগোচ্ছে বাড়ছে অস্বস্তিবোধ। হলের শেষ প্রান্তে এসে দাঁড়ালো ওরা। একটা দরজা ঠেলে দিল মুছা। খুলে গেল পাল্লা। প্রজেকশন রুমে ঢুকলো ওরা দুজনেই। সামনেই পড়ে আছে সারি সারি চেয়ার। ম্লান আলোয় সামনের কয়েকটা চেয়ার দেখা যাচ্ছে আবছাভাবে। অর্গান পাইপটা রয়েছে অন্য প্রান্তে, অন্ধকারে দেখা যাচ্ছে না। যেদিক থেকে বাজনার শব্দ আসছে সেদিকে তাকালো মুছা। খপ করে চেপে ধরল রবিনের একটা হাত। রবিনও তাকালো, স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে। মেঝের ফুট চারেক উঁচুতে বাতাসে ঝুলে আছে অদ্ভুত নীল আলো। নির্দিষ্ট কোনো আকার নেই, মুহূর্তে মুহূর্তে বিভিন্ন আকৃতি নিচ্ছে আলোটা। কাঁপছে থির থির করে। ক্রমেই বাড়ছে অর্গান পাইপের বাজনা, সেই সঙ্গে তীক্ষ্ণ ক্যাচকোচ আর চাপা চিৎকারের যেন সংগত করছে। নীলভূত, ফিসফিস করে বলল রবিন। অস্বস্তিবোধ উৎকণ্ঠায় রূপ নিয়েছে। ভয়ে বুক কাঁপছে দুরু দুরু। তীব্র আতঙ্কে রূপ নিতে বেশি দেরি নেই আর। কোন দরজা দিয়ে গেলে ইকো রুমে যাওয়া যায় আন্দাজ করে নিল ওরা। ছুটল, ধাক্কা দিয়ে পাল্লা খুলে ফেলল মুছা। প্রায় ছিটকে এসে পড়ল ইকো রুমে। হলের দিকে ছুটল। হল সদর দরজা পেরিয়ে বারান্দায় বেরিয়ে এলো দুজনেই। তবু থামল না, সিঁড়ি টপকে নেমে চলল। মুছার সঙ্গে পেরে উঠছে না রবিন, ভাঙা পা। পিছনে পড়ে গেল সে। খিচে দৌড়াচ্ছে মুছা, পা টেনে টেনে যত জোরে সম্ভব ছুটছে রবিন। অন্ধকার ঢাল বেয়ে নামতে নামতেই হঠাৎ পা পিছলালো রবিনের। হুমড়ে খেয়ে পড়ল। বার দুই ডিগবাজি খেলো, তারপর গড়াতে শুরু করলো তার দেহ। কিছুতেই ঠেকাতে পারছে না। কয়েক গড়ান দিয়ে একটা পাথরের স্তূপে এসে ধাক্কা খেয়ে থেমে গেল দেহটা। কান্নার মতো ফোঁপানি বেরিয়ে এলো মুখ দিয়ে। ধরেই নিয়েছে রবিন। পেছনে তাড়া করে আসছে নীল অশরীরী। অপেক্ষা করছে ওটার জন্যেই। বুকের ভেতরে হাতুড়ি বাড়ি পড়ছে যেন। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুক। শব্দটা হঠাৎ কানে এলো রবিনের। পায়ের আওয়াজ, চাপা। এক কদম দুই কদম করে এগিয়ে আসছে। নিশ্চয় নীলভূত। অন্ধকারে খুঁজছে তাকেই। থামছে না, এগিয়েই আসছে শব্দটা। কাছে, আরো কাছে, ঠিক পেছনে। থেমে গেল শব্দ। ফিরে চাইবার সাহস নেই রবিনের। পাথরে মুখ গুজে পড়ে আছে। দীর্ঘ একটা মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল মূর্তিটা।
তার শ্বাস ফেলার চাপা ফোঁস কানে আসছে রবিনের। হঠাৎ পিঠে ছোঁয়া লাগলো, হাতের তালুর আলতো চাপ, তারপর আলতো ঘষা, ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। নিশ্চয়ই গলা খুঁজছে, আন্দাজ করল রবিন। নড়ার শক্তি নেই যেন, অবশ হয়ে আসছে দেহ। ঘাড়ের কাছে এসে থামলো হাতটা, চাপ বাড়ল একটু। চেঁচিয়ে উঠল রবিন। তীক্ষ্ণ তীব্র চিৎকারে খান খান হয়ে গেল অখণ্ড নীরবতা। প্রতিধ্বনি তুলল পাহাড়ে পাহাড়ে বাড়ি খেয়ে। তারপর নীলভূত তোমার ঘাড়ে হাত রাখলো, তারপর কি হলো? জিজ্ঞেস করল কিশোর। হেডকোয়ার্টারে বসে আছে 3 গোয়েন্দা। 3 দিন পর আবার এক জায়গায় মিলতে পেরেছে 3জনই। বাবা মার সঙ্গে স্যান ফ্রান্সিসকোয় আত্মীয়ের বাড়ি গিয়েছিল মুছা। লাইব্রেরিতে কাজের চাপ পড়েছিল রবিনের। এক সহকর্মী ছুটি নিয়েছিল, ফলে দুজনের কাজ একাই করতে হয়েছে তাকে। কিশোর পড়েছিল বিছানায় এক নাগাড়ে 3টে দিন। কথা বলার কেউ ছিল না, খালি বই পড়ে কাটিয়েছে। তারপর কি হলো বললে না? রবিনকে চুপ করে থাকতে দেখে আবার জিজ্ঞেস করল কিশোর। মানে, আমি চেঁচিয়ে ওঠার পর? ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছে না রবিন, বোঝা যাচ্ছে। নিশ্চয়ই চেঁচিয়ে উঠলে, তারপর? মুসাকেই জিজ্ঞেস করো না, এড়িয়ে যেতে চাইছে রবিন। ও তো ছিল সঙ্গে। ঠিক আছে মুছা, কি ঘটেছিল? ঢোক গিলল একবার মুছা। ইয়ে, আমি পড়লাম মানে? পড়লো তো রবিন, তুমি পড়লে কি করে? ওর ঘাড়ে হাত রাখতেই চেঁচিয়ে উঠল, জোরে লাথি মেরে বসলো আমার পায়ে। পায়ের তলায় পাথর ছিল, সামলাতে পারলাম না, পড়ে গেলাম ওর পিঠে। নিচে পড়ে ছটফট করতে লাগলো। একে বেঁকে সরে যাবার চেষ্টা করলো, গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, বলল, আমাকে ছেড়ে দাও ভূত, প্লিজ। খামোকা ছুঁচে মেরে হাত গন্ধ করবে কেন? কখনো বলিনি আমি এ কথা, চেঁচিয়ে প্রতিবাদ করল রবিন। হ্যাঁ বলেছ, ভুলে গেছো এখন? না বলিনি। বললেই বা কি হয়েছে? রবিনের পক্ষ নিল কিশোর। ওর সাহস আছে, স্বীকার করতেই হবে। ওই অবস্থায় আমি পড়লেও ভয় পেতাম। ও তো প্যান্ট খারাপ করেনি। হ্যাঁ, তারপর? জোরে জোরে বললাম, অত ভয় পাবার কিছু নেই, আমি মুছা। আমার কথা কানেই ঢুকলো না যেন রবিনের। কানের কাছে মুখ নিয়ে চেঁচাতে তবে থামলো, শান্ত হলো। ওকে ধরে তুললাম। ইচ্ছে করেই ভয় পাওয়ানোর চেষ্টা করেছো আমাকে তুমি। রবিনের গলায় অনুযোগ। কসম খোদার রবিন, তোমাকে ভয় পাওয়াবে কি? আমারই তো তখন অবস্থা কাহিল। পেছন ফিরে দেখলাম তুমি নেই, ফিরতেই হলো। খুব ভয়ে ভয়ে পা ফেলেছি, সারাক্ষণই মনে হয়েছে এই বুঝি এসে ধরলো নীলভূতের বাচ্চা। দুজনেই তাকালো কিশোরের দিকে। ওদের কথা শুনছে না গোয়েন্দা প্রধান। নিচে ঠোঁটে চিমটি কাটছে চুপচাপ। দুজনেই উঠে দাঁড়ালে তোমরা, তারপর? হঠাৎ প্রশ্ন করল কিশোর। আবিষ্কার করলে আতঙ্ক ভয় কিছুই নেই, এমনকি অস্বস্তি বোধও চলে গেছে, তাই না? চাওয়াচাই করলো মুছে আর রবিন। কি করে আন্দাজ করলো কিশোর? এই কথাটা সব শেষে বলে চমকে দেবে প্রধানকে ভেবে রেখেছে ওরা। ঠিক, জবাব দিল মুছা। কিন্তু তুমি জানলে কি করে? মুসার প্রশ্নটা যেন শুনতেই পায়নি কিশোর, আপন মনে বলল, তার মানে টেরর ক্যাপসুলের বাইরে এলেই চলে যায় ওসব অনুভূতি। গুড, একটা কাজের কাজ করে এসেছো। তাই? রবিনের প্রশ্ন। তাই। হ্যাঁ, ছবিগুলো নিশ্চয়ই শুকিয়েছে এতক্ষণে, আনো না দেখি। না, জ্বালিয়ে মারবে চাচা। ভেন্টিলেটর বন্ধ করতে উঠে গেল কিশোর। অর্গান পাইপ বসানোর কাজ শেষ করে ফেলেছেন রাশেদ চাচা। বরিশ আর রোবার তাকে সাহায্য করেছে, কিশোরও করেছে বিছানায় শুয়ে শুয়ে।
অর্গান পাইপের উপর লেখা একটা বই খুঁটিয়ে পড়েছে সে। চাচাকে জানিয়েছে কোন জোড়াটা কোথায় কিভাবে লাগাতে হবে। কাজ শেষ করেই বাজাতে বসে গেছে চাচা। ইয়ার্ডের আর সব কাজ বাদ দিয়ে তার সঙ্গে জুটেছে বরিশ আর রোবার। আকাশ বাতাস কাঁপিয়ে বাজছে অর্গান, ভয়াবহ আওয়াজ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুর বাজানোর চেষ্টা করছে চাচা আনাড়ি হাতে। ঠিক হচ্ছে না, তবু তালে তালে মাথা দোলাচ্ছেন দুই ব্যাভারিয়ান ভাই। তারিফ করছে সুরের। ওদের ধারণা বাদক হিসেবে জুড়ি নেই রাশেদ পাশার। শব্দের ধাক্কায় কাঁপছে পুরো ইয়ার্ড। ট্রেলারের ছাদের খোলা ভেন্টিলেটর দিয়ে আসছে আওয়াজ, কান ঝালাপালা করে দিতে চাইছে। সুর চড়া পর্দায় যখন উঠছে, থরথর করে কেঁপে উঠছে ট্রেলারের দেয়াল। ভেন্টিলেটর বন্ধ করে দিয়ে ফিরে এলো কিশোর। ডার্ক রুম থেকে ছবি নিয়ে ফিরল রবিন। ছবি পরীক্ষা করে দেখতে বসলো কিশোর। ভেজা ভেজা রয়েছে এখনো। একটা করে ছবি টেনে নিয়ে বড় রিডিং গ্লাসের তলায় ফেলছে সে। ভালো করে দেখছি, তারপর ঠেলে দিচ্ছে রবিন আর মুসার দিকে। অনেক সময় লাগিয়ে পরীক্ষা করলো আর্মার স্যুট আর জন ফিলবির লাইব্রেরির ছবি। মুখ না তুলেই বলল, ভালো ছবি তুলেছে রবিন, তবে আসল কাজটাই পারোনি। নীলভূতের ছবি তোলা দরকার ছিল। ভালো বলেছ। অন্ধকারে কয়েক ডজন চেয়ার ডিঙিয়ে অর্গানের কাছে যাই, ছবি তোলার আগেই তো আমার ঘাড়টা মটকে দিত নীল হারামজাদা। পালাতে পেরেছি, এই যথেষ্ট। আবার ছবি, যোগ করল মুছা। তীব্র আতঙ্ক চেপে ধরেছে, দিশেহারা হয়ে পড়েছি। তুমিও ছবি তুলতে পারতে না তখন। ঠিকই পারতাম না, স্বীকার করল কিশোর। আতঙ্কিত হয়ে পড়লে মাথা ঠিক থাকে না। তবে তুলে আনা গেলে খুব সুবিধে হতো, কিনারা করা যেত রহস্যটার। চুপ করে রইল মুসা আর রবিন। অদ্ভুত একটা ব্যাপার ভেবে দেখেছো, বলল কিশোর। টেরর ক্যাসেলের ভূত সূর্য ডোবার আগেই দেখা দিয়েছে। কিন্তু ক্যাসেলের ভেতরে অন্ধকার হয়ে গিয়েছিল, প্রতিবাদ করল মুছা। বেড়ালেও দেখতে পেত কিনা সন্দেহ। তবু বাইরে তখনও সূর্য ডোবেনি। রাত নামার আগে ভূত বেরিয়েছে, এমন শোনা যায়নি কখনো। যাকগে, ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন ছবিগুলো দেখি। আরমার ছুটের ছবির দিকে আবার চাইল কিশোর। এখনো চকচকে আছে ছুটটা, মরচে পড়েনি। ঠিকই, সাই দিল রবিন। দু একটা জোড়ায় মরচে দেখেছি শুধু, এছাড়া পুরো ছুটটাই চকচকে। আর এই যে লাইব্রেরির বইগুলো, ধুলোয় মাখামাখি হয়ে থাকার কথা ছিল, নেই। হালকা ধুলো ছিল, বলল মুছা, তবে অনেক দিন পড়ে থাকলে যতটা থাকার কথা ততটা নয়। হুম। মমি কেসে রাখা কঙ্কালের ছবিটা টেনে নিল কিশোর। নিজের কঙ্কাল উপহার দেয়া, সত্যি অদ্ভুত। ঠিক এই সময় দড়াম করে শব্দ হলো একটা। জঞ্জালের স্তূপ থেকে লোহার ভারী কিছু খসে পড়েছে, আছড়ে পড়েছে ট্রেলারের গায়ে। কারণ অর্গান পাইপ আরো জোরে বাজছে এখন। সর্বনাশ, চেঁচিয়ে উঠল মুছা। ভূমিকম্প শুরু হবে। কান খারাপ হয়ে গেল নাকি চাচার, ভুরু কুচকালো কিশোর। আর সইতে পারছি না, বেরিয়ে যেতে হবে। জিনিসটা দিয়েই বেরিয়ে পড়ব। অপেক্ষা করে রইল রবিন আর মুছা, উৎসুক দৃষ্টি। টেবিলের ড্রয়ার থেকে তিনটে লম্বা চক বের করল কিশোর। সাধারণ চক, একটা নীল, একটা সবুজ, অন্যটা সাদা। এগুলো কেন, জানতে চাইল মুছা। আমাদের চিহ্ন রেখে যাবার জন্যে, বলতে বলতেই সাদা চক দিয়ে দেয়ালে একটা বড় প্রশ্নবোধক আঁকল কিশোর। সাদা প্রশ্নবোধক আমার চিহ্ন, সবুজ রবিনের, আর নীল তোমার। কোথাও পথ হারিয়ে ফেললে এর চিহ্ন রেখে যাব আমরা। কে হারিয়েছি, কোন পথ দিয়ে গেছি খুব সহজেই বুঝতে পারবো অন্য দুজন। অনুসরণ করা যাবে সহজে। দারুণ, বিড়বিড় করল মুছা। কিশোর, তোমার তুলনা হয় না। অনেক সুবিধে এতে। মুছার কথায় কান দিল না কিশোর।
দেয়াল, দরজা, জানালার পাল্লা কিংবা অন্য যে কোনোখানে চক দিয়ে প্রশ্নবোধক আঁকতে পারবো আমরা। অন্য কারো চোখে পড়লেও তেমন কিছুই বুঝবে না, ভাববে কোনো দুষ্ট ছেলের খেয়াল। অথচ আমাদের কাছে এটা মহামূল্যবান। এখন থেকে যার যার রঙের চক বয়ে বেড়াবো আমরা, কখনো হাতছাড়া করব না, ঠিক আছে? মাথা কাত করে সায় জানালো অন্য দুজন। আর হ্যাঁ, আসল কথায় এলো কিশোর। মিস্টার ক্রিস্টোফারের অফিসে ফোন করেছিলাম আজ সকালেই। ক্যারি জানিয়েছে আগামীকাল সকালে স্টাফদের নিয়ে মিটিংয়ে বসবেন পরিচালক। সিদ্ধান্ত নেবেন কোন ভুতুড়ে বাড়িতে ছবির শুটিং করবেন। তার মানে কাল সকালের আগেই তার সঙ্গে দেখা করতে হবে আমাদের। তার মানে? না, চেঁচিয়ে উঠল মুসা। আমি পারবো না, আমি আর যাব না টেরোর ক্যাচলে। শিওর ওই বাড়িতে ভূত আছে, কোনো প্রমাণের দরকার নেই আমার। বিছানায় শুয়ে শুয়ে অনেক ভেবেছি। মুসার কথায় কোনো রকম ভাবান্তর হলো না কিশোরের। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, টেরোর ক্যাচলে ভূত থাকলে দেখে ছাড়ব। মিস্টার ক্রিস্টোফার কথা দিয়েছেন আমাদের নাম প্রচার করবেন। এ সুযোগ কিছুতেই হাতছাড়া করব না আমি। তোমাদেরও করা উচিত হবে না। বাড়িতে বলে আসবে আজ রাতে আর নাও ফিরে যেতে পারো। আবার ঢুকবো আমরা টেরর ক্যাচলে। আজই ভেদ করব এর রহস্য। চাঁদ নেই, গাঢ় অন্ধকারে ডুবে আছে ব্ল্যাক ক্যানিয়ন। তারার আলোয় আবছা দেখা যাচ্ছে টেরর ক্যাচলের অবয়ব। আরে বাপরে, কি অন্ধকার! ফিসফিসিয়ে বলল কিশোর। যা থাকে কপালে, চলো ঢুকে পড়ি। মুসের হাতে নতুন টর্চ, হাত খরচের পয়সা বাঁচিয়ে কিনেছে। আগের টর্চটা এখনো উদ্ধার করা যায়নি, নিশ্চয়ই পড়ে আছে মমিকেসের কাছে, টেরর ক্যাচলের লাইব্রেরিতে। সিঁড়ি বেয়ে বারান্দায় উঠতে শুরু করলো দুজনে। এক পায়ে ব্যান্ডেজ বাঁধা, সামান্য খোঁড়াচ্ছে কিশোর। অখণ্ড নীরবতা, ওদের পায়ের চাপা শব্দই অনেক বেশি জোরালো মনে হচ্ছে। হঠাৎ কাছের একটা ঝোপ থেকে শব্দ হলো। বেরিয়ে ছুটে পালালো কি যেন। টর্চের আলো ফেললো মুছা, একটা খরগোশ। মনে জানান দিয়েছে বেটার, আজ গোলমাল হবে ক্যাচলে, বিড়বিড় করে বলল মুছা। বুদ্ধিমানের মতোই আগে পালিয়ে যাচ্ছে। কোনো জবাব দিল না কিশোর। বারান্দা পেরিয়ে দরজার সামনে দাঁড়ালো, টান দিল হাতল ধরে। এক চুল নড়ল না পাল্লা। এসো, হাত লাগাও, বলল কিশোর। আটকে গেছে দরজা। দুজনে চেপে ধরল পিতলের বড় হাতল, জোরে হ্যাঁচকা টান মারল। খুলে চলে এলো হাতল। টাল সামলাতে না পেরে ছিটকে পেছনে পড়ে গেল দুজনেই। উফ! উপর থেকে কিশোরকে ঠেলে সরানোর চেষ্টা করে বলল মুছা। সরো সরো, পেটের উপর পড়েছ, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। মুছার পেটের উপর থেকে গড়িয়ে সরে এলো কিশোর, উঠে দাঁড়ালো। মুছাও উঠল, টিপে টিপে দেখছে কোথাও ভেঙেছে কিনা বুকের পাঁজর। না, ঠিকই আছে মনে হচ্ছে। মুছার কথায় কোনো কান নেই কিশোরের। টর্চের আলোয় পরীক্ষা করে দেখছে হাতলটা। দেখেছো? বলল কিশোর। হাতলের ছিদ্রে আটকে আছে স্ক্রুগুলো, মাথার খাজিয়ে খোঁচার দাগ। ঘষা লেগেছে হয়তো কোনো কারণে, গত 15 দিন অনেকবার টানা হয়েছে ওটা ধরে। পুরানো জিনিস সইতে পারিনি, খুলে এসেছি। আমি অন্য কথা ভাবছি, বলল কিশোর। খুলে আসতে সাহায্য করা হয়নি তো, মানে ঢিল করে রাখা হয়নি তো? খালি সন্দেহ, বলল মুছা। দরজা খুলতে না পারলে ভেতরে ঢুকবো কি করে? ফিরেই যেতে হবে। না, ঢোকার অন্য কোনো পথ বের করতে হবে। ওই যে, পাশে আঙুল তুলে দেখালো কিশোর, জানালা, ওদিক দিয়ে চেষ্টা করে দেখি, চলো। বারান্দার এক প্রান্তে চলে এলো দুজনেই। দেয়ালে বড় বড় জানালা, ফ্রেঞ্চ উইন্ডো, আঙিনার দিকে মুখ করে আছে। মোট 6টা। ঠেলে টুলে দেখলো ওরা, 5টাই ভেতর থেকে আটকানো। একটা পাল্লার সিটকিনি ভাঙা, আধ ইঞ্চির মতো ফাঁক হয়ে আছে। ধরে টান দিল কিশোর, জল লাগলো না, হা হয়ে খুলে গেল পাল্লা। ভেতরে উকি দিল সে, গাঢ় অন্ধকার। টর্চের আলো ফেলল কিশোর। লম্বা একটা
টেবিল চোখে পড়ল, চারপাশে চেয়ার, টেবিলের শেষ মাথায় কয়েকটা বাসন পড়ে আছে। ডাইনিং রুম। নিচু গলায় বলল কিশোর, এদিক দিয়ে ঢুকতে পারবো? জানালা টপকে ভেতরে এসে ঢুকলো দুজনে। আলো ফেলে দেখলো কি কি আছে ঘরের ভেতরে। দেয়ালের একপাশে বসানো কাঠের বড় দেয়াল আলমারি, পাশে কয়েকটা তাক। দরজা কয়েকটা, বলল কিশোর। কোনটা দিয়ে যাব? ফিরে গেলেই ভালো। তোতলাচ্ছে মুছা। ও, ওটা। মুছার নির্দেশিত দিকে তাকালো কিশোর। স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে। আবছা আলোয় দেখলো লম্বা একটা মেয়ে চেয়ে আছে তাদের দিকে। পরনে ৩০০ বছর আগের পোশাক, গলায় দড়ির ফাঁস, দড়ির অন্য মাথা বুকের ওপর দিয়ে ঝুলছে। নেমে এসেছে মাটিতে। অপলকে চেয়ে আছে মুছা আর কিশোর। মেয়েটাও চেয়ে আছে ওদের দিকে। মুছা ধরেই নিয়েছে ওটা প্রেতাত্মা। বাড়ি ছিল ইংল্যান্ডে, ফাঁসি দিয়ে মরেছে। ওই যার কথা বলেছে হ্যারি প্রাইস। দীর্ঘ কয়েকটা মুহূর্ত, তারপর কিশোর বলল, আমি বললেই সরাসরি ওটার উপর আলো ফেলবে। ফেলো। নড়ে উঠল মেয়েটা। নড়ে উঠল একটা চকচকে কি যেন। একই সঙ্গে ঘুরে গেল টর্চ দুটো। কিন্তু কোথায় মেয়ে? একটা বড় আয়নার উপর আলো পড়ছে, প্রতিফলিত হয়ে এসে লাগছে দুজনের চোখে। আয়না! অবাক গলায় বলল মুছা। তার মানে আমাদের পিছনে রয়েছে মেয়েটা। পাই করে ঘুরল মুছা। আলো ফেলল পেছনের দিকে। নেই, কোনো মেয়ে নেই, শুধু দেয়াল। চলে গেছে। মুছার গলায় ভয়। আমিও যাচ্ছি এই ভূতের আড্ডায়, আর আমি নেই। পা বাড়ালো সে। দাঁড়াও। সঙ্গীর হাত চেপে ধরল কিশোর। আয়নার দিকে চেয়েছিলাম আমরা, মেয়েটে নয়। চোখের ভুলও হতে পারে। বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, আরো সাবধান হওয়া উচিত ছিল আমাদের। হলে না কেন? ক্যামেরা তো তোমার কাঁধেই, ছবি তুললে না কেন? ভুলেই গিয়েছিলাম ক্যামেরার কথা। নিজের ওপরই বিরক্ত কিশোর। মনে থাকলেও লাভ হতো না, ছবি ওঠে না ভূতের, ওটা তো অশরীরী। অশরীরীর প্রতিবিম্ব হয় না, মনে করিয়ে দিল কিশোর। মানে দাঁড়াচ্ছে সে অশরীরী নয়, আয়নার ভেতর ছিল। তাই তো বিশ্বাস করি কি করি? আয়না ভূতের কথা তো শুনিনি কখনো। আবার যদি দেখা দিত মেয়েটা? দেখা না দিলেই ভালো, জোরে বলল মুছা। ভূতকে শোনালো যেন। আর দাঁড়িয়ে থেকে লাভ কি হবে? কে দেখবে? টেরোর ক্যাসেলে ভূত আছে, এটা প্রমাণ হয়ে গেল। চলো ফিরে গিয়ে সব জানাই মিস্টার ক্রিস্টোফারকে। এক্ষুনি ফিরে যাব কি? মাত্র তো এলাম, আরো অনেক কিছু জানার আছে। নীল ভূতকে না দেখে যাব না, ছবি তুলবো ওটার। স্থির শান্ত গলা কিশোরের। কিশোর ভয় পাচ্ছে না। সে অত ঘাবড়াচ্ছে কেন? নিজেকে ধমক লাগালো মুছা। কাঁধ ঝাঁকালো। ঠিক আছে, আচ্ছা, এক কাজ করলে তো পারি। এ ঘর থেকে চকের চিহ্ন রেখে যাই আমরা। ঠিক বলেছ। হলো কি আমার? সব খালি ভুলে যাচ্ছি। খোলা জানালাটার কাছে এগিয়ে গেল কিশোর। এটা দিয়েই ঢুকেছে ওরা। বড় পাল্লায় বড় বড় করে একটা প্রশ্নবোধক আঁকলো। ডাইনিং টেবিলে আঁকলো একটা। তারপর গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। প্রশ্নবোধক আঁকবে। আমরা এ ঘরে ছিলাম, জানবে হ্যানসন আর রবিন। আমরা আর ফিরে না গেলে তখন তো? প্রশ্ন করল মুছা। জবাব দিল না কিশোর। আয়নায় প্রশ্নবোধক আঁকার চেষ্টা করলো। প্রথমবারে চকের দাগ বসলো না ঠিক মতো। দ্বিতীয়বার জোরে চাপ দিয়ে আঁকতে গেল। সঙ্গে সঙ্গে ঘটল একটা অদ্ভুত কাণ্ড। নিঃশব্দে পেছনে সরে গেল আয়না, দরজার পাল্লার মতো। ওপাশে প্যাসেজ, গাঢ় অন্ধকারে ঢাকা। অবাক হয়ে অন্ধকার প্যাসেজের দিকে চেয়ে আছে দুজন। ইয়া আল্লাহ, বলে উঠল মুছা। একটা গোপন পথ আয়নার পিছনে লুকানো। ভ্রু কুঁচকে গেছে কিশোরের। ভেতরে ঢুকবো, দেখবে কি আছে। মুছা প্রতিবাদ করার আগেই প্যাসেজে পা রাখল কিশোর। টর্চের আলোয় দেখা গেল সরু লম্বা একটা প্যাসেজ। দুপাশে
অমসৃণ পাথরের দেয়াল। প্যাসেজের শেষ মাথায় একটা দরজা। এসো, ফিরে মুসাকে ডাকলো কিশোর। কোথায় আমাদেরকে নিয়ে যায় প্যাসেজটা দেখি। দ্বিধায় পড়ে গেল মুছা। প্যাসেজে ঢোকাটা মোটেই পছন্দ হচ্ছে না তার। এদিকে অন্ধকার ঘরে একা থাকতেও চায় না। শেষে ঢুকেই পড়ল। আলো ফেলে দুপাশের দেয়াল দেখল কিশোর। আয়না বসানো দরজাটা পরীক্ষা করল। সাধারণ দরজা, কাঠের পাল্লা, একপাশে পাল্লার সমান একটা আয়না বসানো। কোনো নব নেই, সিটকিনি নেই। আশ্চর্য, বিড়বিড় করল কিশোর। বন্ধ করে আবার খোলে কি করে? নিশ্চয়ই গোপন কোনো ব্যবস্থা আছে। ঠেলে পাল্লাটা বন্ধ করে দিল কিশোর। মোলায়েম একটা ক্লিক করে আটকে গেল পাল্লা। সেরেছে, চেঁচিয়ে উঠল মুছা। বন্দি হয়ে গেলাম। আপন মনেই মাথা দোলালো কিশোর। পাল্লার ধারে আঙুল চালিয়ে দেখল কোনো খাঁজ আছে কিনা, ধরে টান দেওয়া যায় কিনা। কিচ্ছু নেই। দরজার ফ্রেম, পাল্লা মসৃণ করে ছাঁচা। ফ্রেমের মধ্যে নিখুঁতভাবে বসে গেছে পাল্লাটা, ফাঁক নেই। কোনো না কোনো উপায় আছেই খোলার, বিড়বিড় করল কিশোর। ওপাশ থেকে তো খুব সহজেই খুলে গেল, ব্যাপারটা কি? সেটা তুমি বোঝো, বলল মুছা। আবার সহজে খুলে গেলেই বাঁচি, বেরিয়ে যেতে চাই আমি। তেমন জরুরি অবস্থায় পড়লে ভেঙেই বেরোতে পারবো, কাঠ বেশি পুরো না। ভাঙার দরকার পড়বে মনে হয় না, প্যাসেজের আরেক দিকে তো পথ রয়েছেই। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মুছা। ঘুরে রওনা হয়ে গেছে গোয়েন্দা প্রধান। দুপাশের দেয়ালে আঙুলের গাঁট দিয়ে টোকা দিচ্ছে কিশোর। এক পা দু পা করে এগিয়ে চলছে। নিরেট, একসময় বলল সে। হঠাৎ থমকে দাঁড়ালো। শুনতে পাচ্ছ? দাঁড়িয়ে পড়ল মুছাও, কান পাতল। অর্গান বাজছে। বহু দূর থেকে ভেসে আসছে যেন শব্দটা, কাপা কাপা। সেই সঙ্গে মিশেছে তীক্ষ্ণ ক্যাচকোচ আর চাপা চিৎকার। এর আগেরবার যেমন শুনেছিল মুছা, ঠিক তেমনই, পরিবর্তন নেই। নীলভূত, চাপা গলায় বলল গোয়েন্দা সহকারী। অর্গান বাজাচ্ছে। একদিকের দেয়ালে কান চেপে ধরল কিশোর। ধরে রইল দীর্ঘ 1 সেকেন্ড। সরে এলো। দেয়াল ভেদ করেই যেন আসছে আওয়াজ। মানে কি? দেয়ালের ঠিক ওপাশেই আছে অর্গানটা? বলতে চাচ্ছ এই দেয়ালের ওপাশেই আছে ভূতটা? আটকে উঠল মুছা। আমার তাই ধারণা, বলল কিশোর। যে করেই হোক আজ ওর ছবি তুলবই, সম্ভব হলে কথাও বলবো। কথা বলবে? গঙ্গানি বেরোলো মুছার গলা থেকে। ভূতের সঙ্গে কথা বলবে? যদি ধরতে পারি। আমরা ধরার আগে যদি আমাদেরকে ধরে, ঘাড় মটকে দেয়? সে ভয় কম, জোর দিয়ে বলল কিশোর। এ পর্যন্ত কারো কোনো ক্ষতি করেনি ওটা, রেকর্ড নেই। এর ওপর অনেকখানি নির্ভর করছি আমি। বিছানায় শুয়ে শুয়ে ঘুরিয়ে ফিরিয়ে অনেক ভেবেছি। একটা ধারণা জন্মেছে মনে। পরীক্ষা করে দেখব আজ, আর খানিক পরেই জানবো ধারণাটা ঠিক কিনা। যদি ভুল হয়, হঠাৎ যদি আজ ঠিক করে ভূতটা তার দল বাড়াবে, তাহলে তখন মেনে নেব ভুল করেছি, শান্ত গলায় বলল কিশোর। একটা আগাম কথা বলছি, আর কয়েক মুহূর্ত পরেই তীব্র আতঙ্কে এসে চেপে ধরবে আমাদেরকে। কয়েক মুহূর্ত পরে? প্রায় চেঁচিয়ে উঠল মুছা। তাহলে এখন কি বোধ করছি? অস্বস্তি। চলো পালাই। দুজনে ছুটে গিয়ে ধাক্কা দিলে ভেঙে যাবে পাল্লা। লাগাবো ছুট। না, মুছার হাত চেপে ধরল কিশোর। অস্বস্তি, ভয় কিংবা আতঙ্ক কারো কোনো ক্ষতি করে না। ওগুলো এক ধরনের অনুভূতি। আতঙ্কিত হয়ে উল্টোপাল্টা কিছু না করে বসলে কোনো ক্ষতিই হবে না তোমার। জবাবে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মুছা। অদ্ভুত এক পরিবর্তন ঘটছে প্যাসেজে। বাজনার শব্দ আর নিজেদের কথাবার্তায় মগ্ন থাকায় এতক্ষণ খেয়াল করেনি ব্যাপারটা। কুয়াশা, আজব এক ধরনের ধোঁয়াটে কুয়াশা উদয় হয়েছে হঠাৎ। মেঝেতে কুয়াশা, দেয়ালের ধার ঘেঁষে কুয়াশা, সিলিংয়ে কুয়াশা। উপরে নিচে আলো ফেলল মুছা। উজ্জ্বল আলোয় দেখা গেল পাক খাচ্ছে কুয়াশা।
কুণ্ডলি পাকিয়ে ভাসছে বাতাসে। কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না, বাড়ছে ধীরে ধীরে। কুয়াশার ভেতর অদ্ভুত কিছু আকৃতি দেখতে পেল সে। দেখো দেখো, কাপা গলায় বলল মুছা। বিচ্ছিরি সব মুখ। ওই ওই যে একটা ড্রাগন, একটা বাঘ। ওরে বাপরে, ভয়ানক এক জলদস্যু। থামো, বাধা দিয়ে বলল কিশোর। আমিও দেখছি ওসব। ছাদে বসে ভেসে যাওয়া মেঘের দিকে চাইলেও দেখতে পাবে ওই কাণ্ড। এই কুয়াশা কোনো ক্ষতি করবে বলে মনে হয় না, তবে আতঙ্ক আসছে। সঙ্গীর হাতে হাতের চাপ বাড়ালো কিশোর। কিশোরের হাত চেপে ধরল মুছা। ঠিকই বলেছে গোয়েন্দা প্রধান। হঠাৎ তীব্র আতঙ্ক এসে ভর করল মনি। ছড়িয়ে পড়তে লাগলো যেন সারা শরীরে, পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত সব জায়গায়। অদ্ভুত শিরশিরে এক অনুভূতি চামড়ায় কুঁচকে যাবে যেন। ছুটে পালাতে চাইছে সে। শক্ত করে তার হাত ধরে রেখেছে কিশোর, যেতে দিচ্ছে না। একই অনুভূতি হচ্ছে কিশোরেরও, কিন্তু পাথরের মতো অটল দাঁড়িয়ে আছে সে। আতঙ্কের একটা স্রোতের মধ্যে দাঁড়িয়ে আছে যেন ওরা। খেয়াল করল কুয়াশা বাড়ছে, ঘন হচ্ছে। কুণ্ডলি পাকাচ্ছে, ঘুরছে ফিরছে, ভাসছে বাতাসে। সৃষ্টি করছে আজব আজব সব আকৃতি। কুয়াশাতঙ্ক। অল্প অল্প কাঁপছে কিশোরের গলা, কিন্তু মোছার বাহুতে আঙুলের বাঁধন শিথিল হচ্ছে না সামান্যতম। অনেক বছর আগে এখানে ঢুকে এর কবলে পড়েছিল কে একজন, রেকর্ড আছে। লোক তাড়ানোর শেষ অস্ত্র টেরর ক্যাছলের। চলো, ওপাশ দিয়ে বেরিয়ে পড়ি এবার। নীলভূতকে ধরতে হবে। ও হয়তো ভেবে বসে আছে এতক্ষণে ভয় পেয়ে অবশ হয়ে গেছি আমরা। আমি যাব না, কোনো মতে বলল মুছা। দাঁতে দাঁত ঠোকাঠুকি করছে। আমার শরীর অবশ, কিছুতেই পা নাড়াতে পারছি না। কি ভাবলো কিশোর, তারপর বলল, শোনো, খামোখা ভয় পেও না। ভাবনা চিন্তা করে কি বুঝেছি আমি জানো? বুঝেছি টেরর ক্যাসল সত্যিই ভুতুড়ে। সে কথাই তো তোমাকে বোঝাতে চেয়েছি এতদিন। তবে ভুতুড়ে করে তোলার পেছনে রয়েছে একজন মানুষ, জীবন্ত মানুষ। জন ফিলবি নিজে, যে আত্মহত্যা করেছে বলে লোকের ধারণা। বলো কি? এতই অবাক হয়েছে মুছা, আতঙ্ক ভুলে গেছে। ঠিকই বলছি। ভূত সেজে এতগুলো বছর বাস করে আসছে টেরর ক্যাছলে, লোককে ভয় দেখিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা কি করে হয়? বিশ্বাস করতে পারছে না মুছা। আমরাও তো কয়েকবার ঢুকলাম ক্যাছলে, কখনো তার দেখা পাইনি। তাছাড়া খাবার লোকের চোখ এড়িয়ে কি করে জোগাড় করে জানি না, দেখা হলে জিজ্ঞেস করব। আসলে লোককে ভয় দেখিয়ে তাড়ানো পর্যন্তই, এর বেশি কিছু করে না সে, কারো কোনো ক্ষতি করে না। ক্যাসলটা তার দখলে থাকলেই খুশি। আতঙ্ক গেছে? আরে হ্যাঁ, চলে গেছে। আর ভয় পাচ্ছি না, পা উঠছে। যেদিকে নিয়ে যাবে যাব। চলো তাহলে, নীলভূতের সঙ্গে দেখা করি। পা বাড়ালো কিশোর, পেছনে চলল মুছা। ভয় কেটে গেছে। অবাক হয়ে ভাবছি, এতগুলো বছর একা টেরর ক্যাসলে কি করে বাস করলো জন ফিলবি। আরো অনেক প্রশ্ন এসে ভিড় করছে মনে, কিন্তু জবাব খুঁজে পাচ্ছে না ওগুলোর। প্যাসেজের শেষ মাথায় দরজার কাছে চলে এলো ওরা। অবাক কাণ্ড, ধাক্কা দিতেই খুলে গেল পাল্লা। ওপাশে গাঢ় অন্ধকার। কি আছে না আছে, আলো না জেলে বোঝার উপায় নেই। হঠাৎ বেড়ে গেল যেন বাজনার শব্দ। দেয়ালে প্রতিহত হচ্ছে। একটা বড় ঘরে এসে দাঁড়িয়েছে ওরা। প্রজেকশন রুম। ফিসফিস করে মুসার কানের কাছে বলল কিশোর, আলো জ্বেলো না, চমকে দিতে হবে ওকে। দেয়ালের ধার ঘেঁষে পাশাপাশি এগিয়ে চলল দুজনে। একটা কোণে এসে ঠেকল। হঠাৎ গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল মুসা। নরম হালকা কিছু একটা তার মুখ মাথা পেঁচিয়ে ধরেছে। টেনে সরাতে গিয়ে বুঝল মখমলের ছেঁড়া পর্দার কাপড়। কোণ ঘুরে আবার এগোলো ওরা। কয়েক পা এগিয়েই থমকে দাঁড়ালো কিশোর।
হাত চেপে ধরল মুছা। ভাঙা অর্গানের সামনে নড়াচড়া করছে ম্লান নীল আলো। অন্ধকারেই বুঝতে পারল মুছা ক্যামেরা রেডি করছে তার সঙ্গী। পা টিপে টিপে এগোবে। ফিসফিস করে বলল কিশোর, ওর ঠিক পিছনে গিয়ে দাঁড়াবো, ছবি তুলব। কাঁপা কাঁপা আলোটার দিকে চেয়ে রইল মুছা। হঠাৎই খুব দুঃখ হলো জন ফিলবির জন্য। বেচারা এতগুলো বছর নিরাপদে কাটিয়ে বুড়ো বয়সে এসে ধাক্কা খাবে, মুখোশ খুলে যাবে টেরর ক্যাচলের ভূতের। ওকে ভয় পাইয়ে দিতে হবে, ফিসফিসিয়ে বলল মুছা। নাম ধরে ডাকলেই তো পারি, বোঝাতে পারি আমরা ওর শত্রু নই, বন্ধু। ভালো কথা, সায় দিল কিশোর। তবে এখন না, আরো কাছে গিয়ে ডাকবো। নীল আলোর দিকে আবার এগিয়ে চলল ওরা। মিস্টার ফিলবি! হঠাৎ জোরে ডাক দিল কিশোর। মিস্টার ফিলবি, আমরা আপনার সঙ্গে কথা বলতে চাই, বন্ধু আপনার। কিছুই ঘটল না, বেজিয়ে চলল অর্গান। কাঁপতে থাকলো নীল আলো। মিস্টার ফিলবি! আরো কয়েক পা এগিয়ে আবার ডাকলো কিশোর। আমি কিশোর পাশা, আমার সঙ্গে মুছা আমান, আপনার সঙ্গে শুধু কথা বলতে চাই। থেমে গেল বাজনা। জোরে কেঁপে উঠল এবার আলোটা। তারপর চলতে শুরু করলো, ধীরে ধীরে উঠে যাচ্ছে উপরের দিকে। ছাদের কাছে গিয়ে ঝুলে রইল। আলোটার দিকে চেয়ে আছে কিশোর আর মুছা। এই সময় টের পেল কেউ এসে দাঁড়িয়েছে তাদের পেছনে। ওরা কিছু বুঝে ওঠার আগেই ঘটল ঘটনা। ক্যামেরা হাতেই ধরা রইল কিশোরের। জ্বলে উঠল মুছার হাতের টর্চ। জালে আটকা পড়ে গেল দুজনে। মাথার উপর থেকে নেমে এসেছে জাল। এতই আচমকা কিছু করারই সুযোগ পেল না ওরা। কাছেই দাঁড়িয়ে আছে দুজন আরব। ছুটতে গেল মুছা, জালের খোপে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে গেল কার্পেটের ঢাকা মেঝেতে। পরেই গড়ান খেল। পিছলে বেরিয়ে যাবার চেষ্টা করলো জালের তলা থেকে, পারল না, আরও পেঁচিয়ে গেল। জালে আটকা পড়লে মাছের কেমন লাগে অনুভব করতে পারল সে। কিশোর! চেঁচিয়ে উঠল মুছা, আমাকে ছাড়াও! সাড়া এলো না। ঘাড় ফেরালো মুছা। টর্চটা হাতেই ধরা আছে, জ্বালো আবার। বুঝলো কেন সাড়া দিল না কিশোর। আরেকটা জালে তারই মতো আটকে পড়েছে কিশোর। ময়দার বস্তার মতো তাকে তুলে নিয়েছে দুই আরব। একজন ধরেছে পায়ের দিক, আরেকজন কাঁধ। এগিয়ে যাচ্ছে দরজার দিকে। জালের ভেতর আটকা পড়ে ছটফট করছে মুছা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো। গড়াগড়ি করে ছাড়াতে গিয়ে আরো জড়িয়ে ফেলল নিজেকে। চিত হয়ে পড়ে রইল মুছা। ছাদের কাছে এখনো আছে নীল আলো, কাঁপছে। গোয়েন্দা সহকারীর করুণ অবস্থা দেখে নীরব হাসিতে ফেটে পড়ছে যেন। ম্লান হতে হতেই একসময় মিলিয়ে গেল নীল আলো। গাঢ় অন্ধকার চেপে ধরল যেন মুছাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সে আরেকবার, পারল না। আরো বেশি শক্ত হলো জালের জট। টর্চটা খসে গেছে হাত থেকেই। খুঁজে বের করার উপায় নেই। কাদা মতো আটকেছি, ভাবল মুছা। বুড়ো এক অভিনেতাকে ধরতে এসে নিজেরাই ধরা পড়ে গেছি। খুব সুবিধার লোক মনে হলো না দুই আরবকে। ওরা তাদের জন্যই অপেক্ষা করছিল অন্ধকারে। হ্যানসনা রবিনের কথা ভাবল মুছা। গিরিখাতে বাকের ওপাশে অপেক্ষা করছে ওরা। ওদের সঙ্গে কি আর কখনো দেখা হবে? আর কোনোদিন কি বাড়ি ফিরে যেতে পারবে সে? মা বাবার সঙ্গে দেখা হবে? জীবনে এমন বিপদে আর পড়েনি মুছা, ভাবছে। এ সময় দেখা গেল আলো এগিয়ে আসছে দুলে দুলে। কাছে এসে দাঁড়ালো লম্বা এক লোক, হাতে একটা বৈদ্যুতিক লণ্ঠন, সিল্কের আলখেল্লা গায়ে। শুকলো লোকটা হাতে লণ্ঠন তুলে ভালো করে দেখল মুছাকে। নিষ্ঠুর এক জোড়া চোখ, কেমন ঘোলাটে চাহনি। হাসলো লোকটা, ঝকঝক করে উঠল সোনার দাঁত। বোকা ছেলে, আর সবার মতো ভয় পেয়ে চলে গেলেই ভালো করতে, এখন মরবে। জবাই করার ভঙ্গিতে নিজের গলায় আঙুল চালালো লোকটা। বিচ্ছিরি ঘর ঘরে একটা আওয়াজ করলো। ইঙ্গিতটা বুঝলো মুছা। দুরু দুরু করে উঠল বুকের ভিতর। কে আপনি? গলা দিয়ে কোলা ব্যাঙের আওয়াজ বেরোলো তার। এখানে কি করছেন?
কি করছি? হাসলো লোকটা। পাতালে গেলেই বুঝতে পারবে। লণ্ঠন নামিয়ে রাখলো লোকটা। উবু হয়ে দুহাত ধরে তুলে নিল মুছাকে, যেন একটা কোলবালিশ। এমনই ভাবেই কাঁধে ফেললো মুছার ভারী দেহটা। লণ্ঠনটা আবার হাতে তুলে নিয়েই এগুলো যেদিক থেকে এসেছিল। কাঁধে ঝুলে থেকে চলেছে। কোথায় চলেছে বুঝতে পারলো না মুছা। একটা দরজা পেরোলো লোকটা, প্যাসেজ পেরোলো, একটা সিঁড়ির মাথায় এসে পৌঁছলো। ঘুরে ঘুরে নেমে গেছে সিঁড়ি। নেমে চলল লোকটা। অনেক ধাপ পেরিয়ে একটা করিডোরে এসে পৌঁছলো। বাতাস ঠান্ডা, কেমন ভেজা ভেজা। করিডোর পেরোলো, আরো কয়েকটা দরজা পেরিয়ে এসে ছোট্ট একটা ঘরে ঢুকলো। জেলখানার সেলের মতো ঘর। নিশ্চয়ই মাটির তলায়, অনুমান করল মুছা। দেয়ালে গাঁথা মরচে পড়া কয়েকটা রিং বোল্ট। সাদা বস্তার মতো কি একটা পড়ে আছে এক কোণে। কাছে বসে আছে একজন আরব, বেটেটা। বিশাল এক ছুরিতে শান দিচ্ছে। আবদাল কোথায়? আলখেল্লাধারী লোকটাকে জিজ্ঞেস করলো। ধপাস করে সাদা বস্তাটার পাশে নামিয়ে রাখলো মুছাকে। সিলভিয়াকে ডাকতে গেছে। ভারী গলা আরবটার। ঘর ঘরে আওয়াজ বেরোয় কথা বলার সময়। সিলভিয়া আর জিপসিকাটি লুকিয়ে রেখেছে মুক্তাগুলো। ছেলে দুটোকে নিয়ে কি করা যায়? সবাই বসে আলোচনা করব। কিছুই করার দরকার নেই, বলল এশিয়ান। এই ঘরে রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যাব। কেউ কখনো খুঁজে পাবে না ওদেরকে। মরে ভূত হয়ে যাবে শিগগিরই। টেরোর কাছেও আগলে রাখবি। মন্দ হবে না, হাসলো আরব। গলায় কপ আটকে গেছে যেন। তবে ছুরিটায় কষ্ট করে শান দিয়েছি, একটু ব্যবহার না করলে কেমন দেখায়। দেখছি মুছা। বুড়ো আঙুলে ছুরির ধার পরীক্ষা করছে আরবটা। সামান্য নড়ে উঠল সাদা বস্তা। আর চোখে দেখল মুছা। বুঝলো ওটা বস্তা নয়, জালে আটকানো গোয়েন্দা প্রধান কিশোর পাশা। বড় দেরি করছে, বলল আরবটা। যাই দেখি সিলভিয়া কোথায়। উঠে দাঁড়ালো সে। ছুরিটা ঢুকিয়ে রাখলো কোমরের খাপে। একবার চাইল মেঝেতে পড়ে থাকা ছেলে দুটোর দিকে। আলখেল্লাধারীকে বলল, এসো আমার সঙ্গে। গোপন পথটা পরিষ্কার করতে হবে। আমরা এসেছিলাম তার কোনো প্রমাণ থাকা চলবে না। এদেরকে নিয়ে ভাবনা নেই, বেরোতে পারবে না জাল থেকে। ঠিক, তাড়াতাড়ি করা দরকার আমাদের। লণ্ঠনটা দেয়ালের বোল্টরিংয়ে ঝোলালো আলখেল্লা। আলো পড়ছে এখন ছেলে দুটোর ওপর। বেরিয়ে গেছে লোক দুটো। মিলিয়ে গেল ওদের পায়ের আওয়াজ। ভারী পাথর ঘষা লাগার আওয়াজ হলো। তারপর সব চুপচাপ। মুছা, ডাকলো কিশোর। ঠিকঠাক আছো? ঠিকঠাক বলতে কি বোঝাতে চাইছো? নীরস গলায় বলল মুছা। হাড় আর ভাঙেনি, এইটুকু ঠিক আছি। ভালো। কিশোরের গলায় ক্ষোভ, নিজের প্রতি। বোকার মতো তোমাকে এই বিপদে এনে ফেললাম। নিজের বুদ্ধির ওপর খুব বেশি ভরসা ছিল আমার। খামোকা ভেবে মন খারাপ করো না, বলল মুছা। একদল ডাকাত এসে আস্তানা গেড়েছে টেরোর ক্যাচুলে, কি করে জানবে? কোনো প্রমাণ তো পাওয়া যায়নি আগে। হ্যাঁ, আমি শিওর ছিলাম টেরর ক্যাসলে সবকিছুর মূলে শুধু জন ফিলবি। কল্পনাই করিনি আর কেউ থাকতে পারে। যা হবার হয়ে গেছে, ওসব নিয়ে ভেবে লাভ নেই। তা হাত পা নাড়াতে পারছো কিছু? পারছি, শুধু বাঁ হাতের কড়ে আঙুল। আমি ডান হাত নাড়াতে পারছি, বলল কিশোর। নিজেকে ছাড়াতে পারবো মনে হয়। ঠিক জায়গায় পৌঁছেছি কিনা দেখো। কাত হয়ে পড়ে আছে কিশোর। মুছে আসছে চিত হয়ে। শরীরটাকে বান মাছের মতো বাঁকিয়ে চুরিয়ে অনেক কষ্টে কাত হলো। কিশোরের পিঠ এখন তার দিকেই। দেখলো কোমরের বেল্টে আটকানো সুইচ ছুরিটা খুলে ফেলতে পেরেছে কিশোর। বিভিন্ন আকারের ছোট বড় 8টা ব্লেড, ছোট একটা স্ক্রু ড্রাইভার আর একটা কাঁচিও লাগানো আছে বিশেষ কায়দায়। কাঁচি দিয়ে জালের কয়েকটা ঘর কেটে ফেলল কিশোর। কাটা জায়গা দিয়ে বের করতে পারছে ডান হাত। বাঁ পাশে কাটতে পারো কিনা দেখো, ফিসফিস করে বলল মুছা। ওই হাতটা বের করতে পারলেই কেল্লা ফতে। ছোট্ট কাছি, নাইলনের শক্ত সুতায় তৈরি জাল। এগোতে চাইছে না কাজ। থামলো না কিশোর।
চেষ্টা চালিয়ে গেল, শেষ পর্যন্ত মুক্ত করে ফেলল 2 হাত। কোমরের কাছে কাটা শুরু করলো, নিচের দিকে ফুটকানে কেটে ফেলেছে। এই সময় শোনা গেল পায়ের আওয়াজ। তাড়াতাড়ি কাটা জায়গা টেনে পিছনের দিকে নিয়ে গিয়ে চিত হয়ে শুয়ে পড়ল সে। 2 হাত ঢুকিয়ে নিল জালের ভেতর। কয়েক মুহূর্ত পরেই ঘরে এসে ঢুকলো এক বুড়ি। হাতে বৈদ্যুতিক লণ্ঠন, পরনে জিপসি আলখেল্লা, কানে সোনার বড় বড় রিং। বেশ বেশ, হাঁসের মতো প্যাক প্যাক করে উঠল যেন বুড়িটা। খুব আরামেই আছো দেখছি বাচ্চারা। জিপসি কাটির হুঁশিয়ারি তো মানলে না, বিপদে পড়বেই। আমার কথা শুনলে আর এ অবস্থা হতো না। লণ্ঠন তুলে দেখছে বুড়ি। হঠাৎই মনে হলো তার বড় বেশি স্থির হয়ে আছে ছেলে দুটো। কোনো কথা বলছে না, নড়ছে না, চড়ছে না। সন্দেহ হলো। মুসার কাছে এসে দাঁড়ালো, সন্দেহজনক কিছু দেখলো না। ঘুরে ফিরে কিশোরের পাশে গিয়ে দাঁড়ালো। তুমি একটু কাঁথ হও তো বাছা। প্যাক প্যাক করে উঠল হাঁসের গলা। পারছো না? বেশ, এই যে আমি সাহায্য করছি। লণ্ঠনটা নামিয়ে রাখলো সে। জালের কাঁটা দেখে ফেলল বুড়ি। কিশোরের ডান হাতের কবজি চেপে ধরল, মোচড় দিয়ে মুঠো থেকে নিয়ে নিল ছুরিটা। বাহ, চমৎকার! পালানোর চেষ্টা করছিলে ছানারা? হঠাৎ গলা চড়িয়ে ডাকল সে। সিলভি, দড়ি দড়ি নিয়ে এসো। শক্ত করে বাঁধতে হবে ছানা দুটোকে, নইলে উড়ে যাবে। আসছি, সাড়া এলো মহিলা কণ্ঠের। কথায় ব্রিটিশ টান। শুনছিলে রকিব হাসানের 3 গোয়েন্দা সিরিজের গল্প 3 গোয়েন্দা পঞ্চম পর্ব। গল্প পাঠে তোমাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও মতামত। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই গল্পের পরবর্তী পর্বের লিংক পেয়ে যাবে এই পর্বের ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সবার খেয়াল রেখো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।